আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা আজকে কথা বলবো অতি সম্প্রতি একটি বিষয় যেটা অনেকের মাঝে আতঙ্ক উদ্বেগ সৃষ্টি করেছে, সেটা হচ্ছে নিপা ভাইরাস। এই নিপা ভাইরাস কিন্তু এখন নীরব ঘাতক হিসেবে দেখা দিয়েছে। প্রতিবেশী ভারত যখন নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন বাংলাদেশে কিন্তু বিষয়টি আলোচনার বাইরে রয়ে যাচ্ছে। অথচ আমরা যদি দেখি রাজশাহীতে অজ্ঞতার কারণে একজনের মৃত্যু আমাদেরকে নতুন করে এই বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য করছে। সামনে জাতীয় নির্বাচন এবং এই রাজনৈতিক বাস্তবতার আড়ালে কি জনস্বাস্থ্যের বড় ঝুঁকি চাপা পড়তে যাচ্ছে কিনা, এবং আজ আমরা নিরাপদ খাদ্য দিবসে প্রশ্ন তুলে রেখে যাচ্ছি নিরাপদ খাদ্য সচেতনতা আর নিপা ভাইরাস মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত। নিপা ভাইরাস বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে একজন অতিথি আছেন। একটু শুরুতেই তার সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের। মেজর ডাক্তার খসরোজ সামাদ, ওষুধ বিজ্ঞানী ও কলামিস্ট। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। কেমন আছেন? ধন্যবাদ। জি ভালো। আপনি ভালো তো? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। নিপা ভাইরাস নিয়ে কথা বলছিলাম। এই নিপা ভাইরাসটা আসলে কি এবং এই ভাইরাসটা কতটা ভয়ঙ্কর হতে পারে, পাশাপাশি আরেকটু বলবেন নিপা ভাইরাসের প্রাদুর্ভাব পৃথিবীতে প্রথম কোথায় দেখা দিয়েছিল, কিভাবে এলো? জি ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। প্রায় 3 দশক আগে মালয়েশিয়াতে একটি গ্রাম, তার নাম হচ্ছে নিপাহ। সেই গ্রামে তাদের পেশাই হচ্ছে শুকর পালন। তো এটা দীর্ঘদিন ধরে করে আসে। হঠাৎ করে দেখা গেল শুকরদের হাঁচি কাশি জ্বর এগুলি হচ্ছে। তো খামারিরা একটু চিন্তিত হলো এবং কিছুদিন পর দেখা গেল খামারি মানে যারা শুকর পালন করেন তাদের ভেতরে হাঁচি কাশি জ্বর, এমনকি ওলট পালট বকা, অসংলগ্ন কথাবার্তা বলা, অস্থিরতা, চঞ্চলতা এগুলি, এবং কি মাথায় প্রদাহ হওয়া, যাকে আমরা চিকিৎসা ভাষায় বলি এনকেফালাইটিস, এবং তাতে মৃত্যু হলো। তখন মালয়েশিয়ার যারা চিকিৎসক ছিলেন তারা গবেষণা করে ওই শুকরের দেহে এবং মানুষের দেহে একই ধরনের একটা নূতন ভাইরাস আবিষ্কার করলেন। তার নাম হচ্ছে, ওই গ্রামের নাম অনুযায়ী দেওয়া হলো নিপা ভাইরাস। এটা মোটামুটি 3 দশক মানে 30 বছর আগের কথা বলছি, কম বেশি। এরপর ঢাকাতেই প্রায় 2 দশক আগে এই নিপা ভাইরাসটা শনাক্ত হয় বাংলাদেশে। কিন্তু যেভাবেই হোক এই আলোচনাটা খুব বেশি আমরা রাখি নাই। পরবর্তীতে অতি সম্প্রতি যে ঘটনাগুলি ঘটা হয়েছে, তাহলে আমরা দেখতে পেলাম যে এটা একটা জুনোটিক ডিজিজ, অর্থাৎ প্রাণী থেকে মানুষে আসে। এটা হচ্ছে মালয়েশিয়ার প্রেক্ষাপটে। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটু বিচার করতে হবে। এখন শীতকাল হচ্ছে, আমরা জানি শীতের আমাদের যে উপাচার বা লোকায়ত বাংলার চিরায়ত যে শাশ্বত চিত্র, তাতে খেজুরের রস একটা বিশেষ ঐতিহ্যের ধারক। এবং যেহেতু এটা অনেকেই দেখছে, ঢাকা শহরের লোকরা হয়তো এটা, অনেক শিশুরা ওই ব্যাপারটাই জানে না, সেই জন্য আমি প্রসঙ্গক্রমে বলছি যে খেজুরের গাছে বছরে একবার শীতকালে গাছ থেকে রস আসে, এবং এই রসটা আসার জন্য গাছের যে শীর্ষ অংশ ওইটা কেটে ফেলা হয়, কেটে পরিষ্কার করা হয়, এবং একটা স্ট্রাকচার অনেকটা কনকেভ টাইপের ওটা ঢুকে দেওয়া হয়। তো সারা রাতে টপ টপ করে পানিটা পড়ে, এবং একটা ঠিলা বা কলসি টাইপের একটা স্ট্রাকচার, ধরো একটা স্ট্রাকচার, এটা ওর সাথে ঝুলিয়ে রাখা হয়। তাহলে সারা রাতে 5 থেকে 6 লিটার, অনেক পরিমাণ এই রসটা পড়ে। এই রসটা খুবই সুস্বাদু, এবং এই রসটা মানুষ খেতে পছন্দ করে, এবং এরপর অনেক মানুষের জীবিকা নির্বাহ করে, সারা বছর ধরে তারা এই কাজটি করে। এখন ওই যে খেজুরের কথা বলেছি, এই খেজুরটি খেতে বাদুড় আসে, ব্যাট, এটা আসলে পারে ওই খেজুর যখন খেজুর খায় এবং রসটা খায়, তখন রসের ভেতর সে ইউরিন করে। এই ইউরিন, মজাটা হলো খেজুর নিপা ভাইরাস বহন করছে, কিন্তু তার কিন্তু নিপা ভাইরাসের অসুখ হচ্ছে না, কিন্তু সে বাহক। তাহলে তার ইউরিন দিয়ে গেল, 2 হচ্ছে তার লালা স্যালাইভা দিয়ে সে খেজুর যখন খায় তো সেখানেও লাগছে। এছাড়া ওই খেজুরটা যদি আধ খাওয়া খেজুর যদি কেউ খায় তাহলে মানুষের হবে। এছাড়া কিছু ফল যেগুলো উন্মুক্ত থাকে, ধরা যাক পেয়ারা, ধরা যাক পেঁপে, এইগুলিতে আমরা দেখেছি যে আধ খাওয়া থাকে না। জি, তো এটা কি হয়, অনেকে সেটা আবার খায়। তাহলে প্রায় 3টা কথা বলা হচ্ছে। একটা হচ্ছে প্রথম ক্রিমিনাল হচ্ছে খেজুরের রস, যেটা ওই লালা অথবা ইউরিন দ্বারা মেশানো হয়ে গেছে। 2 হলো বলেছে আধ খাওয়া ফল, সেটা খেজুরও হতে পারে, পেয়ারা হতে পারে। এমনকি বলা হচ্ছে যে ধরা যাক আমরা আমাদের মা বোনার রান্না করার সময় একটু সবজি মুখে দিয়ে দেন না, ধরুন ফুলকপিটা একটু খেয়ে ফেললেন, ঢেঁড়স একটা খেয়ে ফেললেন, তো এইরকম উন্মুক্তভাবে খেতে মানা করা হচ্ছে, কারণ এইগুলোতেও যে নাই এটাও এখন পর্যন্ত আরও গবেষণা দাবি করে। তাহলে আমরা দেখতে পেলাম এইভাবে মানুষের শরীরে প্রাথমিকভাবে এটা
প্রবেশ করে। আচ্ছা, আপনি যেটা শুরুতে বলছিলেন যে মালয়েশিয়া থেকে একটি গ্রাম থেকে এই নিপা ভাইরাসের সংক্রমণটা শুরু এবং সেটা শূকরের দ্বারা বাংলাদেশেই এটা কিভাবে এলো এবং খেজুরের রসের সাথে এটা এত বেশি সম্পৃক্ত হয়ে গেল, এই বিষয়টা একটু মিলিয়ে দিবেন। জি, ধন্যবাদ। এটা আসলে আরো অধিকতর গবেষণা হলে পারে একটা সুনির্দিষ্ট উত্তর অন্তত বিজ্ঞানী মহল থেকে আসলে পারে সেটা অধিকতর গ্রহণযোগ্য হবে। এখন পর্যন্ত তাত্ত্বিকভাবে যে কথাটা বলা হচ্ছে, এরকম একটা ভুল কনসেপশন যেন আমাদের না আছে যে শুধুমাত্র শূকর থেকে মানুষের অথবা খেজুর থেকে মানুষের, এই ব্যাপারটা এরকম না। কিন্তু মানুষের আমি তাত্ত্বিকভাবে বলছি, আল্লাহ না করে আমার আছে, আপনি যদি আমার পাশে বসে এতক্ষণ প্রোগ্রাম করেন তাহলে পরে আপনার হয়ে যেতে পারে। কিন্তু আমরা যেটা বলেছি জেনেসিস, অর্থাৎ আসলো ওটা কোথা থেকে, এবং যদি মূলত আমাদের দেশের প্রেক্ষাপটে যদি শুধুমাত্র খেজুরের রস কাঁচা খাওয়াটা, এই আলোচনাটা আরো আসবে, খাওয়াটাকে আমরা বন্ধ করতে পারি, তাহলে পারে কিন্তু আর মূল যে সোর্স এটা আর আসে না। আপনি যেটা বলতে চেয়েছেন যে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলো কিভাবে, ছিল তো ওইখানে শূকর আর এখানে আপনি বলছেন বাদুড়, তাহলে এবার একটু একটু আপাতত কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। এই তো ব্যাপারটা দেখেন, এটারও আমি সুনির্দিষ্ট উত্তরটা আমি বলেছি যে আরো গবেষণার দাবি রাখে। আমরা এই আলোচনা করেছি যে মানুষের আসে, তখন দেখেছিলাম না যে শূকর থেকে মালয়েশিয়াতে মানুষের এসছে। তো বিশ্বায়নের যুগ, মানুষ তো মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাতায়াত করছে, ব্যবসা বাণিজ্য, আমাদের ব্যাপক পরিমাণে শ্রমিক ভাইরা সেখানে থাকেন, তারা হয়তো কোনো কারণে বাংলাদেশে এসছে, ছুটিতে এসছে, তখন বাংলাদেশ থেকে আবার অন্যদের হয়েছে। এবং হয়তো প্যারালালি যে শুধুমাত্র শূকর থেকে আসছে এই কথাটা আমরা বলা যাচ্ছে না, হয়তো খেজুরও আগে ছিল কিন্তু এই ব্যাপারটা আমরা জানতাম না, এক্সপ্লোর হয় নাই। তাহলে এই জিনিসটা সবকিছু মিলে এটা কন্ট্রিবিউট করে। আচ্ছা, ঠিক আছে। এটা কি শুধুই প্রাণী থেকে প্রাণীতে সংক্রমণ ঘটায়? না, এটাই সবচেয়ে ভয়াবহ বিষয়টা হতে যাচ্ছে। ধরা যাক কোভিড কিছুদিন আগে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এই টেবিলে বসে আমরা কোভিড নিয়ে অনেক কথা বলেছি। কোভিডও কিন্তু প্রথমে ওই চীনে যেটা বলা হয়েছিল ওয়াং প্রদেশে একটি সামুদ্রিক প্রাণী থেকে এসছিল, এবং তখন ভাবা হচ্ছিল যে এটা শুধুমাত্র সামুদ্রিক প্রাণী থেকে আসে। কিন্তু পরবর্তীতে আমরা অনেক সতর্কবাণী বলেছি না, যে সামাজিক দূরত্ব রাখুন, তারপর একটা মাস্ক পরুন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে এটাও ধারণা করা হচ্ছে যে এটা মানুষ থেকে মানুষে যায়, এবং এমনকি নতুন সদ্যজাত শিশুরও এই নিপা ভাইরাস পাওয়া গেছে। তখন প্রশ্ন আসলো যে সদ্যজাত শিশু কীরকমভাবে হলো। দেখা গেল ওই শিশুটি মাতৃস্তন্য থেকে মাতৃদুগ্ধ পালন করতেন, তাহলে পরে মাতৃদুগ্ধ থেকেও যদি যায় তাহলে পরে আমরা এটা প্রকারান্তরে বলতেই পারি যে এটা মানুষ থেকে মানুষে যাতায়াত করতে পারে। আচ্ছা, এর সংক্রমণের হারটা কেমন এবং এই ভাইরাসে মৃত্যু হারটা কেমন? জি, আমার বারবার বলছি যে সংক্রমণের হার বা এগুলি বলতে আরো অনেক গবেষণা প্রয়োজন। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো যে কয়টা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে তার তো ডাটা হাসপাতালে লিপিবদ্ধই আছে, অথবা চিকিৎসকের কাছে যারা এসছেন তার তো হার লিপিবদ্ধ আছে। সেটা কিন্তু খুবই আশাপ্রদ না। 100 জনের ভিতরে 70টাই হচ্ছে মর্টালিটি রেট, অর্থাৎ 100টা লোকের ভিতরে 70 জন মারাই গেছেন। এটা তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট না যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অথবা কাউকে গুলি করে ফায়ার করে মারা হয় নাই, বা কাউকে বর্ষা দিয়ে একদম পুতা ফুলে মারা হয় না। এটা তো একটা আনসিনিক, একটা সাধারণ একটা ভাইরাস আসলো কিন্তু তারপর গেল। ইভেন কোভিডের শেষের দিকে এসে আমাদের সাকসেসটা এত হয়েছিল, মৃত্যু মাত্র 2% রোগী হতো, আমরা 98কে আমরা বাঁচাতে পেরেছি। কিন্তু এর দেখতে পাচ্ছি যে এইরকম মানে শতকরা হারটা অনেক বেশি। এর আর একটা কারণ আছে। এর কারণটা হলো আমাদের মাথাতে গ্রামে বা এমনকি ঢাকা শহরে এই কথা তো নাই যে ওই যে প্রত্যেকটা তো কমন লক্ষণ একই রকম, সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, এটা আমার আপনার তো দৈনন্দিন জীবনে হয়। তাহলে এইটা হলে যে নিপা ভাইরাস হতে পারে এটা কিন্তু কারো মাথায় খেলে না। গ্রামে যদি কারো হয় তখন তারা কি করে, নিজেরা ঝাড়ফুঁক, প্যারাসিটামল টাইপের ওষুধ খায়, যখন হয় তখন ঝাড়ফুঁক যায়। এইটা সবচেয়ে ডেঞ্জারাস। আমি এইখান থেকে এই এটিএর মাধ্যম দিয়ে একটি মাত্রা দিতে চাই, কেউ যদি খেজুরের রস পান করার পর অস্বাভাবিক কোনো আচরণ করেন এবং জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, বুকের ব্যথা, বুকে চাপ ধরা, মাথা ব্যথা ইত্যাদি ধরনের, তখন আর কাল বিলম্ব না করে কোনো ক্রমে এই ঝাড়ফুঁক তারফুঁকে যাওয়া যাবে না। এবং সবচেয়ে ভালো হবে নিকটস্থ টারশিয়ারি হাসপাতাল, ধরা যাক রাজশাহী হাসপাতাল ছিল নওগাঁ, সেখানে তাড়াতাড়ি করে যদি তাকে ভর্তি করা যায় তাহলে ক্ষেত্র বিষয়ে আইসিইউ সাপোর্ট দিয়ে হলেও রোগীকে বাঁচানোটা অধিকতর সহজ হবে। ভাইরাসের প্রতিরোধ সম্পর্কে আমরা জানবো, আমাদের একটা বিরতির সময় হয়েছে। স্যার আমাদের সঙ্গে থাকুন। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে রাজু থাকুন। একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আমাদের অতিথিকে সাথে নিয়ে।
বিরতির পর আমরা আবার ফিরে এলাম কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে কথা বলছিলাম নিপা ভাইরাস নীরব ঘাতক এই বিষয়ে কথা বলছিলাম মেজর ডাক্তার খসরুজ সামাদের সঙ্গে। তিনি একজন ওষুধ বিজ্ঞানী এবং কলামিস্ট। স্যার, আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে তো জানবো, তবে তার আগে সম্প্রতি একটি অতি আলোচিত বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। ভারতে নিপা ভাইরাস সংক্রমণের বিষয়টিকে টেনে এনে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ভারতের মাটিতে খেলতে চাইছে না। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? জি ধন্যবাদ। দেখেন, একটা ক্রিকেট খেলা সাথে অনেক কিছু জড়িত, কিন্তু তাতে শুধুমাত্র খেলা বলতে আমরা যেটা বুঝাই যে দুই পাড়ার মধ্যে খেললো, খেলা শেষে বাড়ি চলে গেল, শেষ, বিষয়টা না। তার সাথে গ্লোবাল পলিটিক্স থাকে, জিও পলিটিক্স থাকে, ইনফ্রাস্ট্রাকচার থাকে, তাতে কোটি কোটি ডলারের বিনিয়োগ থাকে, ফ্র্যাঞ্চাইজি থাকে, তার স্পন্সর থাকে, ব্যবসা বাণিজ্য রোটেশন থাকে, এবং গ্লোবাল এটা তার প্রচণ্ড রকম ইম্প্যাক্ট পড়ে। এবং একটা দুটা দেশ না, তার সাথে প্রত্যক্ষভাবে যারা খেলছেই তারা ছাড়াও তাদের যারা বিভিন্ন রকম অ্যালাইন সেগুলির সাথে যুক্ত থাকে। সুতরাং ব্যাপারটা আসলে বহুদা। এবং ক্রিকেটের পর এই বিশ্বগুলি, ক্রিকেট কোথায় খেলা হয় আমরা কম বেশি জানি, যে কমনওয়েলথ দেশগুলি, কমনওয়েলথ সম্বন্ধে আমার ধারণা আছে যে মূলত ইংল্যান্ড এবং তার রানী দ্বারা যারা যারা শাসিত হয়েছিল, তার ভিতরে বড় দেশ হচ্ছে ভারত, তার ভিতরে বড় দেশ হচ্ছে পাকিস্তান, জনবহুল দেশ বলতে আমি বোঝাচ্ছি, বাংলাদেশ, এছাড়া তো অন্যান্য দেশ আছে। এখন তারা কি সিদ্ধান্ত নিবে এবং এই সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা বা অন্যান্য বিষয় আছে কিনা, এটা আসলে তারা ভালো বলতে পারবে এবং তাদের সিদ্ধান্তটা তাদের বাস্তবতার নিরিখেই নেওয়াটা উচিত। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে মানুষের জীবন কোনো কিছুর ঊর্ধ্বে না, অর্থটর্থর উপরে মানুষের জীবন। একটি জীবনও যদি আমাদের জ্ঞাতসারে, জ্ঞাত ভুলে, ইচ্ছাকৃত জেনে পরেও আমরা এমন কোনো কাজ করি তাতে যদি মৃত্যু আসে, তাহলে সেই ক্ষেত্রে জীবনটাকে আমার অগ্রগণ্য দিতে হবে। আমরা কোভিডের সময় দেখেছিলাম যে কোভিডের চিকিৎসকরা বারবার করে প্রাথমিক দিকে সতর্কীকরণ করা সত্ত্বেও বিভিন্ন রকম জনসমাবেশ হয়েছে, একসাথে অনেক মানুষ এটা হয়েছে, বিভিন্ন তান্ত্রিকরা ঝাড়ফুঁক করেছে, তাতে হয়েছে কি মৃত্যুর সংখ্যা বেড়েছে, আহত হওয়ার সংখ্যা বেড়েছে, সংক্রমণের সংখ্যা বেড়েছে। ঠিক সেই রকম করে এখন যে কথাটা বলা হচ্ছে, কেন ভারতটা আবার থ্রেট, আমরা একটু আগে যে খেজুরের যে বিষয়টা আলোচনা করলাম, এটা তো ভারতের সংস্কৃতির ভেতর একটা অংশ। আমি বলতে চাইছি যে ভারতও এরকম খেজুর গাছ আছে। মূলত দুটো কথা বলা হচ্ছে, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর একটা হচ্ছে কেরালা, এই দুটোতে ব্যাপক পরিমাণে। তাহলে এইখানেও ওই খেজুরের রসের ভেতরে অলরেডি অনেক কন্টামিনেটেড হয়ে আছে কিনা, বহু লোকের আছে কিনা, এবং আজ পর্যন্ত সেটা বন্ধ করা সম্ভব হচ্ছে কিনা, এই সম্বন্ধে পর্যাপ্ত তথ্য জানা যাচ্ছে না। সুতরাং তারা যদি আদতে এই হারটা প্রকৃত প্রস্তাবে বের হয়ে আসে যে ভারত অর্থবর্ষরে যে কত শতাংশ জনগণ আক্রান্ত হয়েছে এবং এই আক্রান্তরা ইউরোপিয়ান বা যারা খেলতে আসবে তাদের জন্য থ্রেট কিনা, তারা যদি সামগ্রিকভাবে বিবেচনা করে, আমি আবারও বলতে চাইছি একজন চিকিৎসক হিসাবে কেন, একজন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমার কাছে অর্থমূল্য খেলা বা যে কোনো থেকে একটা জীবনের গুরুত্বপূর্ণ। সুতরাং সেখানেও নিশ্চয়ই তাদের বড় বড় বিজ্ঞানীরা আছেন, তারা বিভিন্ন ডাটা, বিভিন্ন তথ্য উপাত্ত, বিভিন্ন রকম প্রয়োজনীয় যদি আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রি থেকে কোনো তথ্য দরকার হয় সেটার জন্য আমরা দিতে প্রস্তুত। একটি কথা খুবই প্রাসঙ্গিক, সেটা হলো যে ইউরোপিয়ানরা ট্রপিক্যাল রোগ সম্বন্ধে খুব বেশি ধারণা রাখেন না। ট্রপিক্যাল মানে হচ্ছে যে গ্রীষ্মমণ্ডলীয় বা নাতিশীতোষ্ণ, যেমন ধরেন ম্যালেরিয়া, আমাদের যেরকম আমরা দক্ষ এই চিকিৎসা করতে, তারা কারণ ওই রোগীগুলো তারা দেখেই নাই, যেটা রোগ তারা দেখে নাই, তাদের তো চিকিৎসার ধরন সম্বন্ধে তারা জানবে না। তা আমি বলতে চাইছি যে নিপা ভাইরাস সম্বন্ধে আমরা যে খুব ভালো হ্যান্ডেল করেছি বা চিকিৎসা দিয়েছি এমনটি কিন্তু না। সুতরাং তাদের পক্ষেও এটা সম্বন্ধে যথেষ্ট ধারণা না থাকাটা দোষের কিছু নাই। সেক্ষেত্রে যদি কোনো রকম সহায়তার দরকার হয়, শুনে আপাতত বলছে ইংল্যান্ড বাংলাদেশ থেকে খবর নিবে, এটা মনে হচ্ছে এক ধরনের মানে আমার ঠিক তাই, এটা তো আমাদের দেশের সমস্যা বা এই গ্রীষ্মমণ্ডলের সমস্যা। তারা যদি মনে করে আমরা নিশ্চয়ই চিকিৎসকের যে কোনো পর্যায়ে তাদেরকে তথ্য বা অন্যান্য সহযোগিতা দিতে প্রস্তুত। আচ্ছা, একদম যেতে যেতে ছোট্ট করে একটা প্রশ্ন রাখতে চাই, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আসলে আমরা কি কি রকমের কাজগুলো করতে পারি, আপনি আপনার পরামর্শগুলো একটু জানাবেন, আমরা একটু ছোট করে জানতে চাইব। জি, এখন ওই যে আমরা কোভিডের সময় যেটা করতাম মাস্ক দেওয়া, ওই পর্যায়ে এসেছে বলে আমি মনে করি না। আচ্ছা, এক, দুই হচ্ছে আমরা বিমানবন্দরে যেরকম আমরা দেখেছিলাম যে স্ক্রিন করা, থার্মাল স্ক্যানার দেওয়া, এটাকে অতিরিক্ত করে একটা প্রোটোকল আছে যে আমরা বিমানবন্দরে কী কী করবো, ওটাকেও ভেঙে অতিরিক্ত সতর্কতা করার মতো আজকে পর্যন্ত হয়েছে বলে আমি মনে করি না বিশেষজ্ঞ চিকিৎসক। তবে আমি যেটা মনে করি একেবারে নিশ্চিদ্রভাবে ওই অঞ্চলগুলিতে যেখানে খেজুরের রস হয়, নর্থ বেঙ্গলে বেশি হয়, মূলত যশোর বেল্টে বেশি হয়, এইগুলিতে খেজুরের রস আস্বাদন করা যেতে পারে, কিন্তু কোনো ক্রমে কাঁচা খেজুরের রস না। তাহলে খেজুরের রস যদি খেতেই হয় তাকে ফুটিয়ে নিতে হবে, সবচেয়ে ভালো হবে খেজুরের রসকে ভেঙে
যদি গুড় করা যায় তাহলে আমাদের অর্থনীতিও কোনো চাপে পড়লো না, খেজুরের স্বাদও রসে নেওয়া হলো, এবং আমাদের সবচেয়ে বড় কথা জীবন বা প্রাণ সংশয় এবং রোগী আক্রমণ থাকলো হলো না, না। আমরা একটু স্বস্তিতে খেজুরের গুড় বা খেজুরটাকে খেতে পারলাম, এত ভয় ভীতি এত আতঙ্ক নিয়ে নয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে এসে আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন, সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আজকে নিরাপদ খাদ্য দিবসে, আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করলাম। নিরাপদ খাদ্য সচেতনতা এবং নিপা ভাইরাস মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত আছি এবং এর কার্যকরী উপায়গুলো কী কী, এই ভাইরাস প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সম্পর্কে আমরা জানছিলাম আমাদের অতিথির কাছ থেকে। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।